আপনি কি আপনার আয়কর রিটার্ন নিজেই পূরণ করতে চাচ্ছেন, কিন্তু পূরণ করতে যে বিভিন্ন জায়গায় কনফিউশন হচ্ছে আপনার? কিভাবে করলে সঠিকভাবে আয়কর রিটার্নটি আপনি নিজেই পূরণ করতে পারেন এ সম্পর্কিত ভিডিও আপনি ইউটিউবে খুঁজছেন, কিন্তু মন মতো পাচ্ছেন না। আমি আমার এই চ্যানেলটিতে একটি অনলাইন আয়কর রিটার্ন কিভাবে পূরণ করা যায় সেটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছিলাম এবং এ সম্পর্কিত একটি ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোডও করা আছে। পরবর্তীতে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন এসেছে যে কিভাবে এই কনফিউশনগুলো দূর করা যায়। তাই আমি ভাবলাম আর একটি ভিডিওর মাধ্যমে যদি আমি রিটার্নটি আবার পূরণ করে দেখাই এবং যে সকল প্রশ্ন এসেছিল সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা সবাই লাভবান হব। আমার এই ভিডিওতে আপনি যদি 30 মিনিট সময় ব্যয় করেন, আমি আশা করছি আপনি আপনার রিটার্নটি সঠিকভাবে পূরণ করতে পারবেন, কোনো প্রকার ভুল ছাড়া, কোনো কনসালটেন্সির সেবা না নিয়েই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা 30 মিনিট সময় নিয়ে এই ভিডিওটি দেখি এবং নিজের রিটার্ন নিজেই পূরণ করি। আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন এন্টার করব, তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে হাজির হবে। এখান থেকে আমরা রেগুলার ই রিটার্ন এই বাটনে ক্লিক করব। দেখুন এখানে সেলফ রিটার্ন, এখন আসলে সব রিটার্নই সেলফ রিটার্ন, এখন আর নর্মাল রিটার্ন দেওয়ার সুযোগ নেই। 2025-26 অর্থ বছরের জন্য আমরা রিটার্ন দিচ্ছি। ডেটটা অটো আসবে। এখানে বলা হয়েছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, অর্থাৎ আপনার কোনো ইনকাম, এমন কোনো ইনকাম আছে কি না যেটি ট্যাক্সে অব্যাহতি দেয়া আছে। যেমন কারোর যদি রেমিটেন্স আসে, সেই আয়টি অব্যাহতিপ্রাপ্ত আয়। ওনারা এখানে ইয়েস বাটন ক্লিক করে রিটার্নটি সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে এই আয়টি পুরাটাই ট্যাক্সের আওতার বাইরে থাকবে। আমরা যদি ডান দিকে যাই, এখানে আমরা দেখতে পাবো প্রথম অপশনটি ছিল অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার। এখানে ইয়েস বা নো, আপনার যদি ইনকাম পুরুষের ক্ষেত্রে 3,50,000 টাকার কম হয় এবং মহিলাদের ক্ষেত্রে যদি এটি 4 লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে আপনারা নো দিতে পারেন। এটা আসলে ইয়েস বা নো দেওয়াতে আপনার কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। আপনার শুধুমাত্র যদি ইনকাম ট্যাক্সেবল হয় তখনই আপনার ট্যাক্স প্রদান করতে হবে। এছাড়াও এখানে আয়ের বিভিন্ন খাত দেওয়া আছে, এই ক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য খাতটি আপনি সিলেক্ট করে দিবেন। যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ যারা চাকুরি করেন, সেটি সরকারি বা বেসরকারি যে কোনো চাকুরি হতে পারে। ইনকাম ফ্রম রেন্ট, অর্থাৎ কোনো ভাড়া বাবদ যদি আপনারা কোনো আয় করে থাকেন, এগ্রিকালচার থেকে বা কৃষিখাত থেকে যদি কোনো আয় করে থাকেন, ব্যবসা বা পেশা থেকে কোনো আয় করে থাকেন, ক্যাপিটাল গেইন যদি হয়ে থাকে, ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম করে থাকেন, এবং যেগুলো এই কয়টি শ্রেণীর মধ্যে পড়বে না সেটি আপনারা ইনকাম ফ্রম আদার সোর্সে উল্লেখ করতে পারেন। এখানে একটি বিষয় বলে রাখি, ইনকাম ফ্রম বিজনেস এবং প্রফেশন দুটি ইনকাম ফ্রম বিজনেসের অন্তর্ভুক্ত হবে। যেমন কোনো ডাক্তার যদি চেম্বারে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে ওনার আয়টি ইনকাম ফ্রম বিজনেসের মধ্যে যাবে। একইভাবে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এটির মানে হচ্ছে যদি আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাসেট যেমন সঞ্চয়পত্র, এফডিআর, ব্যাংক সুদ বা যে কোনো আর্থিক খাত হতে কোনো আয় এসে থাকে এবং এমন আয় যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনারা এটি সিলেক্ট করবেন। আপনারা যে খাতগুলো সিলেক্ট করবেন পরবর্তীতে শুধুমাত্র সেই পেজগুলোই আপনাদের সামনে হাজির হবে, বাকিটা আপনাদের সামনে আসবে না। নিচের দিকে দেখুন ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, অর্থাৎ যে সকল ইনকাম আপনার ছিল বা পূর্বের বছরগুলোতে হয়ে থাকলেও যে কোনো কারণে আপনি দেখাননি, এখন আপনি ওইটি দেখিয়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করতে পারেন। এটি দেখালে যেটা হবে, আপনার আয়টি বৈধ হিসেবে পরিলক্ষিত হবে, তবে এই আয়ের ওপর ট্যাক্সের সাথে সাথে একটি জরিমানাও আরোপ হবে। ভলান্টারি ডিসক্লোজার ইনকাম সম্পর্কে পুরো জানতে আমার একটি ভিডিও আপলোড করা আছে ইতিমধ্যে আমার চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে এ সম্পর্কিত আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি এবং একটি ডেমো দেখিয়ে কিভাবে রিটার্নটি ফিল আপ করবেন সেটি দেখানো হয়েছে। তো আমরা ফিল আপ করলাম আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট।
আপনাদের যদি অন্য খাতে ইনকাম থাকে আপনারা সেটি সিলেক্ট করতে পারেন। এখন আমরা কন্টিনিউ যাব। বাম দিকে দেখুন, এখানে লেখা আছে আপনার লোকেশনসটা কোথায়। এখানে বেশ কিছু অপশন আছে, ঢাকা নর্থ, ঢাকা সাউথ, চট্টগ্রাম, আদার সিটি, এনি আদার এরিয়া। এক্ষেত্রে আপনার যে আয়ের যে ঠিকানাটা সেটি উল্লেখ করবেন, কারণ এখানে সিলেক্ট করার ভিত্তিতে আপনার মিনিমাম ট্যাক্সের পরিমাণে পার্থক্য হতে পারে, যেটি ঢাকা বা চিটাগংয়ের ক্ষেত্রে 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনে 4,000 টাকা, এছাড়াও জেলা বা থানা শহরগুলোতে এটি বর্তমানে 3,000 টাকা রয়েছে। তো এই আইটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাকুরি করেছেন বা সেখান থেকে আয় করেছেন, সেটি তিনি কিভাবে দেখাবেন এটি নিয়ে কনফিউশনে পড়ে যান। এখানে সহজভাবে বলে রাখি, সেটি হচ্ছে এই বিগত অর্থ বছর অর্থাৎ 2024-25-এর যে অর্থ বছর, এই অর্থ বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় তিনি যে এলাকায় ছিলেন বা কাজ করেছেন সেই অনুযায়ী আপনি আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম সিলেক্ট করবেন। নিচের দিকে দেখুন ট্যাক্স রিবেট, অর্থাৎ আপনার এমন কোনো ইনভেস্টমেন্ট আছে কি না যেখান থেকে আপনি রিবেট পেতে পারেন। যেমন আমরা জানি যদি সঞ্চয়পত্র থাকে সেখান থেকে রিবেট পাওয়া সম্ভব, যদি ডিপিএস থেকে থাকে সেখান থেকেও বর্তমানে 1,20,000 টাকা পর্যন্ত রিবেট পাওয়া সম্ভব। যদি আপনার কোনো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকে সেই প্রিমিয়ামের অ্যামাউন্টের উপর আপনি ট্যাক্স রিবেট পাবেন। এ সম্পর্কিত আপনার আয় থাকলে অবশ্যই আপনি এখানে ইয়েস বাটনটি ক্লিক করবেন, অন্যথায় নো বাটনটি ক্লিক করবেন। ডান দিকে যদি আমরা যাই, এখানে আইটি 10B রিকোয়ারমেন্ট বলা আছে, যেখানে বলা আছে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, অর্থাৎ 50 লক্ষের বেশি হলেই আপনি এখানে ইয়েস দিবেন অথবা নো দিবেন। যদি আপনি নো দেন সেক্ষেত্রে আপনার একটা অপশন আসবে যে এটি আপনি দেখাতে চাচ্ছেন কিনা। যদি 50 লাখের নিচে যদি আপনি আপনার ওয়েলথ থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আইটি 10Bটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনাদের সবাইকেই আপনারা গ্রস ওয়েলথটা দিয়ে দেন, সেটা আপনি আয় যতই কম বা বেশি হোক না কেন। পরবর্তীতে আছে ওন মোটর কার, ওন অফশোর প্রপার্টি, অর্থাৎ আপনার দেশের বাইরে যদি কোনো প্রপার্টি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটি উল্লেখ করবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। এছাড়াও যদি আপনার সিটি কর্পোরেশন অর্থাৎ অ্যানি সিটি কর্পোরেশন এরিয়ায় আপনার যদি কোনো ফ্ল্যাট বা জমি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো যেটি থাকবে সেটি আপনারা এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ যাবেন। এটি ছিল আমাদের প্রথম পর্যায়ে, অর্থাৎ ইনফরমেশনগুলো পূরণ। এখন আমরা মেইন ডাটাটা ইনপুট করব। দেখুন আমরা দুইটা জিনিস সিলেক্ট করেছিলাম, একটি ছিল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটি ছিল ফিনান্সিয়াল অ্যাসেট। আমাদের উপরে দুটি চলে এসেছে। আমরা একটি কোম্পানির স্যালারির যে স্যালারি সার্টিফিকেট সেখান থেকে আমরা এখানে কিছু জিনিস পূরণ করেছি। আমরা বলেছি উনি চাকরি করেন ডিবিসি নিউজে, এবং যেহেতু প্রাইভেট চাকরি সেখানে প্রাইভেট চাকরির এমপ্লয়ারটা নিয়ে একটু কনফিউশন দেখা দেয়। অনেকে এমপ্লয়ার বলতে বুঝেন যে কোম্পানির মালিক বা তার নাম লিখবেন কিনা। আসলে কোম্পানির মালিক আপনার এমপ্লয়ার না, আপনি যেখানে চাকুরি করেন সেই প্রতিষ্ঠানটি আপনার এমপ্লয়ার। আপনার ডেজিগনেশন উল্লেখ করবেন, যদি আপনি সেখানকার শেয়ার হোল্ডার ডিরেক্টর হন সেক্ষেত্রে উল্লেখ করতে পারেন। এখানে আরেকটি প্রশ্ন ফ্রিকোয়েন্টলি আসে, সেটি হচ্ছে অনেকেই একের একাধিক জায়গায় চাকরি করতে পারেন, সেক্ষেত্রে তিনি তার আয় কিভাবে দেখাবেন। সেক্ষেত্রে উনি প্রথমে ওনার যে স্যালারি নির্দিষ্ট কোম্পানি থেকে পেয়েছেন সেটি ভাগ করে দেখাবেন। পরবর্তীতে এখানে যাওয়ার পরে উনি অ্যাড এমপ্লয়মেন্ট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে আরেকটি ঘর ওপেন হবে এবং সেখানে আপনি আপনার দ্বিতীয় চাকুরির ইনফরমেশনটি পূরণ করতে পারবেন। এটি আপনারা যে কয়টি জায়গায় চাকুরি করেছেন অ্যাড এমপ্লয়মেন্ট ক্লিক করে এটি বাড়িয়ে নিতে পারেন। তো আমরা এখানে কিছু স্যালারির স্ট্রাকচার দিয়ে পূরণ করেছি, এটি আপনারা আপনাদের মতো পূরণ করবেন। আর আরেকটি বিষয় বলে রাখা ভালো সেক্ষেত্রে, সেটা হলো এখানে কোনো কিছু আপনি একবারে বসিলেও যে এফেক্টটি আসবে এটি যদি আলাদা আলাদা করে বসান তার এফেক্টও সমান হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের যে স্যালারি সার্টিফিকেট সে অনুযায়ী এখানে দিতে। যদি এই অপশনগুলোর মধ্যে না থাকেন, দেখুন এখানে অ্যাড মোর আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, তাহলে এখানে অতিরিক্ত ঘর যোগ হবে এবং সেখানে আপনি আপনাদের ডাটা ইনপুট করতে পারবেন। এছাড়াও আমরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি,
সেই সুযোগ সুবিধার মধ্যে যে হতে পারে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, ভেহিকেল ফ্যাসিলিটি বা অন্য যে কোনো বেনিফিট। আপনাদের এরকম কোনো বেনিফিট প্রাপ্তি থাকলে সেখানে আপনি এটা সিলেক্ট করে তার অ্যামাউন্টটা উল্লেখ করবেন। আর ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এখানে কোন কোন বিষয়গুলো আপনার চাকুরি খাতে আয়ের মধ্যে গণ্য হবে বা চাকুরি খাতের আয় বলতে আসলে কী বোঝায়। এর সহজ উত্তর হচ্ছে আপনি শ্রমের বিনিময়ে একটি প্রতিষ্ঠানে কাজ করে যা পান সবই আপনার বেতন খাতের আয় হিসেবে গণ্য হবে। এখানে আলাদা করে সেগ্রিগেট করার কোনো দরকার নেই। আপনি যা পাবেন প্রতিষ্ঠান থেকে সেটি আপনার আয়, সেটি যে ফর্মেই হোক। সেটি যদি আপনি নন ক্যাশ আইটেম পেয়ে থাকেন, যেমন যদি আপনাকে কোনো বাসা ভাড়া দিয়ে হয়ে থাকে সেই বাসা ভাড়ার যে বাজার মূল্য সেটাও আপনার আয় হিসেবে গণ্য হবে। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এখন দেখুন আপনাদের অটোমেটিক সিলেক্ট হয়েছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। আমরা যদি আরও আয়ের খাতগুলো সিলেক্ট করতাম, যেমন ইনকাম ফ্রম রেন্ট বা আদার সোর্স, সেটিও এখানে ক্রমান্বয়ে আসতো। তো আমি মনে করি আমার একটা সঞ্চয়পত্র আছে যেটি আমার এই ফিনান্সিয়াল ইয়ারে কেনা ছিল, সেটা আমার সার্টিফিকেট আমি অধিদপ্তর থেকে বা সোনালী ব্যাংক থেকে বা যেখান থেকে আপনি ক্রয় করেছেন আপনি সঞ্চয়পত্রের সার্টিফিকেট আনতে পারেন। সঞ্চয়পত্রের সার্টিফিকেটে ক্রমিক অনুসারে দেখবেন যে ঠিক সেম ইনফরমেশনগুলো দেয়া থাকে। প্রথমে থাকে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে একটু বলে রাখি, অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে ভুল করে থাকেন। মাঝে একটি ড্যাশ চিহ্ন আছে, এটি অবশ্যই আপনারা দিবেন, অন্যথায় পরবর্তীতে আপনারা এই যে ট্র্যাকিং নাম্বার বা যখন সিনক্রোনাইজ করবেন তখন প্রপারলি আপনার ইনফরমেশনটা আসবে না। ইস্যু ডেট, ভ্যালু অর্থাৎ সঞ্চয়পত্রের মূল্যটা কত, আপনি কত টাকা প্রফিট পেয়েছেন এবং টিডিএস আপনার কত কর্তন করা হয়েছে এটি আপনি সার্টিফিকেট দেখে উল্লেখ করবেন। যখন একাধিক সঞ্চয়পত্র আপনার থেকে থাকবে তখন আপনি অ্যাড বাটন ক্লিক করে এটি বাড়িয়ে নিতে পারবেন। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এবার এসেছে আপনার রিবেট। আমি আগেই বলেছিলাম রিবেট হচ্ছে আপনার কর ছাড়। যদি আপনার সঞ্চয়পত্র বা ডিপিএস বা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এরকম কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কর ছাড় পাবেন। তা আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হয় আপনার প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করে থাকে সেটিও আপনার ইনভেস্টমেন্টের মধ্যে আসবে এবং এখান থেকে আপনি কর ছাড় পেতে পারেন। তো আমরা এখানে সিলেক্ট করলাম সঞ্চয়পত্রের, যেহেতু আমার ছিল সঞ্চয়পত্র সিলেক্ট করলাম এবং এইখানে আমরা চাইলে এটা হাতে ফিল আপ করতে পারি অথবা ইম্পোর্ট ফ্রম ইনকাম অর্থাৎ একটু আগেই আমরা ইনকামে যে ইনফরমেশনগুলো বসিয়েছিলাম সেটি চাইলে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আনতে পারি। যেটি আমি একটু আগেই বলছিলাম, আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে তাহলে এটি ইজিলি ওইখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যাবে। আমরা মনে করছি এখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে যেটি 5,000 টাকা এবং এমপ্লয়ারও একটা কন্ট্রিবিউশন করে থাকেন সেটিও 5,000 টাকা। তো সেটি আপনারা যদি এখানে বসান তাহলে আপনার টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আসছে 3,10,000 টাকা এবং এই পুরাটাই আপনার অ্যালাউ করছে। অ্যালাউয়ের ব্যাপারটা হচ্ছে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি চাইলেই আপনার অর্থ বিনিয়োগ করতে পারবেন কিন্তু পুরা আপনি বেনিফিটটা পাবেন না। বেনিফিটের ক্ষেত্রে বর্তমানে বলা আছে যে আপনি যে টোটাল ইনকাম এবছরের তার 3%, ট্যাক্সেবল ইনকামের বেসিক্যালি 3% অথবা আপনার ইনভেস্টমেন্টের 15% অথবা 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি বিনিয়োগের ক্ষেত্রে রেয়াত পাবেন। তো সেটি আপনার আসলে অটো ক্যালকুলেশন হয়ে যাবে, আপনি শুধু ডাটাগুলো ইনপুট দিবেন, এখানে আপনার খুব একটা ক্যালকুলেশনের কিছু নেই। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে এসেছে এক্সপেন্ডিচার, আপনার এক্সপেন্ডিচার যেগুলো গত বছরে হয়েছে সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। অনেক সময়ই আমাদের কিছু ব্যাপার থাকে যে আমাদের এক্সপেন্ডিচারগুলো আমাদের ফ্যামিলি থেকে কিছু বেয়ার করে বা আমি আমার বাবা কাকার বাসায় থাকি বা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেক্ষেত্রে এক্সপেন্ডিচারটা অনেক কম হয় এবং এটা কম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ডিসিটি আপনাকে তলব করতে পারে এবং এটার জন্য আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে। তা যদি আপনার এমন কোনো ব্যাপার থাকে যে আপনার খরচটা আপনার আয়ের তুলনায় বেশ কম, সেক্ষেত্রে আপনার কমেন্ট সেকশনে আপনি সেটি উল্লেখ করে দিতে পারেন যে আপনারা আপনার বাবার সাথে থাকেন, বাবা একজন ট্যাক্স পেয়ার, সে
বাসার ভাড়া দিয়ে থাকেন, বা যেহেতু ফ্যামিলি সবাই মিলে থাকেন, সবাই মিলে কন্ট্রিবিউট করে অ্যাকোমোডেশন এক্সপেন্স বা খাবারের খরচ দিয়ে থাকেন, যার কারণে আপনার খরচটা কম আসছে, সেটা আপনারা প্রত্যেকটি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তাহলে আপনাদের এই যে পরবর্তী যে হ্যারাসমেন্ট, এটা আশা করি হবে না। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউয়ে যাব। এখানে আপনি যদি পূর্বে অনলাইনে রিটার্ন ফিল আপ করে থাকেন, অর্থাৎ বিগত বছরে যদি অনলাইনে রিটার্ন ফিল আপ করে থাকেন, তাহলে আপনারা ডান পাশের এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিল বাটনে ক্লিক করবেন। তাহলে এই অ্যাসেট এবং লাইবিলিটিসের যে ক্লোজিং ব্যালেন্স ছিল গত বছরের, সেটি এখানে চলে আসবে। আপনাকে আর হাতে বসাতে হবে না, অন্যথায় আপনি এখানে হাতে বসিয়ে দিবেন। এখানে দেখুন অ্যাসেট পাশে আপনার যে অপশনগুলো আছে, আপনি অপশনগুলো থেকে আপনার যে অপশনগুলো আপনার জন্য প্রযোজ্য, যে অ্যাসেটগুলো আপনার রয়েছে, সেটি ক্লিক করবেন। এখানে যে প্রশ্নগুলো আসে সেটি হচ্ছে এগ্রিকালচার এবং নন এগ্রিকালচারাল প্রপার্টি। নন এগ্রিকালচারাল প্রপার্টি বলতে আপনার যেখানে কৃষি কাজ করা যায় না, অর্থাৎ আপনার যে কোনো জমি, যে কোনো ফ্ল্যাট বা বাড়ি, এই সবই এগ্রিকালচারাল প্রপার্টির মধ্যে আসবে। আর এছাড়া যদি আপনার কোনো গোল্ড, ডায়মন্ড থেকে থাকে, ফার্নিচার থেকে থাকে, এগুলো আপনি উল্লেখ করতে পারবেন। এখানে আরেকটি বিষয় মাঝে মাঝে আসে, সেটি হচ্ছে অনেকেই তার বাবা দাদা বা ফ্যামিলি থেকে কোনো সম্পদ পেয়ে থাকেন, বা হেবার মাধ্যমে আপনার ভাই বোন বা বাবা দাদার কাছ থেকে কোনো সম্পদ এসে থাকে, সেক্ষেত্রে ওনারা এটি কিভাবে দেখাবেন এবং ওনারা কি এই বিষয়টির কোনো ভ্যালু উল্লেখ করবেন কি না। কারণ ইনহারেন্ট সূত্রে প্রাপ্ত সম্পদ এবং হেবার মাধ্যমে প্রাপ্ত সম্পদে কোনো অর্থের আদান প্রদান হয় না। সেক্ষেত্রে ওনারা কি করবেন? এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সেক্ষেত্রে দুই ধরনের প্র্যাকটিস বাংলাদেশে প্রচলিত আছে। একটি হচ্ছে আপনি আপনার পুরো সম্পদের বিবরণ দিবেন এবং সেখানে ভ্যালুয়ের জায়গায় শূন্য লিখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্র্যাকটিসটা দেখা যায়। আর একটা হতে পারে যে আপনি আপনার যে বাজার মূল্য সেটি উল্লেখ করবেন। এখন বাজার মূল্য উল্লেখ করতে যেয়ে আপনার সম্পদ এবং দায়ের একটা পার্থক্য চলে আসবে, কারণ আপনি কোনো অর্থ ব্যয় করেননি। সেক্ষেত্রে আপনার যে গ্রস ওয়েলথ বা আদার রিসিট, সেখানে আপনি এই টাকাটি উল্লেখ করতে পারেন। এ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে। আপনারা চাইলে আপনার ইনহারেন্ট বা হেবার মাধ্যমে প্রাপ্ত সম্পদ কিভাবে দেখাবেন, আমি লাইভ ডেমোর আকারে দেখাতে চেষ্টা করেছি। সেটি আপনারা দেখে আসলে আশা করি পুরো বিষয়টি আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা সম্পদ দিবেন, আপনার লাইবিলিটিস, আপনার কোনো যদি লোন থাকে সেক্ষেত্রে আপনারা লোনটা উল্লেখ করবেন, এবং যদি গিফট, ডোনেশন এবং কন্ট্রিবিউশন থাকে, ডোনেশন বা গিফটের ক্ষেত্রে বলে রাখি, বর্তমানে আপনি যদি আপনার বাবা, সন্তান, স্বামী স্ত্রী বা ভাই বোনের মধ্যে কোনো সম্পত্তির আদান প্রদান করেন, সেক্ষেত্রে ক্যাশ বা যে কোনো ধরনের সম্পত্তি যদি শুধুমাত্র উভয়ের রিটার্নের উল্লেখ থাকে, সেক্ষেত্রেই সেটি আইনানুগ বৈধ হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার কোনো ট্যাক্সের উদ্ভব হবে না এবং এটি আপনার ফাইল, এক ফাইল থেকে আরেক ফাইলে ট্রান্সফার করা যাবে কোনো প্রকার ডকুমেন্টেশন ছাড়াই। তো আপনারা যদি এরকম কোনো কিছু থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় এটি এখন দিতে পারবেন। নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ এটি আপনার বিগত বছরের যেটি ক্লোজিং ব্যালেন্স ছিল টোটাল ওয়েলথের, সেটি এখানে উল্লেখ করবেন। এটি উল্লেখ করলেই দেখুন আপনাদের এখানে পুরো সামারিটা চলে আসছে। এবং আমার এখানে যেহেতু আমি পুরো ইনফরমেশনগুলো পূরণ করিনি, যার কারণে একটা ডিফারেন্স দেখাচ্ছে। আপনি যদি পুরো ইনফরমেশনগুলো পূরণ করেন, এটি 0 হয়ে যাবে। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের ট্যাক্স পেমেন্টের ক্যালকুলেশন হবে। ট্যাক্স ক্যালকুলেশনটা অনেকের কাছে জটিল মনে হলেও এটি আসলে খুবই সহজ একটি বিষয়, এবং এখানে আসলে আমাদের খুব একটা কিছু করার নেই, সব কিছু সফটওয়্যারের মাধ্যমে হয়ে যাবে। সো আমাদের মেইন টার্গেট থাকবে ইনপুটগুলো সঠিকভাবে দেয়া। দেখুন আমাদের এখানে আমার যে পার্টিকুলার্স অফ টোটাল ইনকাম আসছে, সেটির এখানে সামারিগুলো এখানে আসছে। আমরা দুইটা আয় দেখিয়েছিলাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এই দুইটি চলে এসেছে। এবং আমার একটু এক্সামটেড ইনকাম ছিল। এক্সামটেড ইনকাম হচ্ছে, যেহেতু আমি প্রাইভেট চাকুরি হিসেবে আমি কর্মরত আছি এবং সেভাবে আমি আমার মনে করে আমার আয় দেখিয়েছি। আপনারা জানেন যে বর্তমানে যে স্যালারি ইনকাম, গ্রস যে ইনকামটা আসে, সেখান থেকে 1/3 অথবা 5 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি কম সেটি আমার ট্যাক্স এক্সামটেড হিসেবে বাদ যাবে। সো আমরা এখানে বাদ দিতে পারি।
আর সরকারি যারা চাকুরি করেন তাদের ক্ষেত্রে এই হারটি শুধুমাত্র বেসিক, আপনার উৎসব ভাতা এবং যে পয়লা বৈশাখের যে ভাতাটা, এটি বাদে বাকি সবগুলোই এক্সাম্পটেড হিসেবে গণ্য হবে। শুধুমাত্র এই 3টি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসেবে যোগ হবে। তো আমাদের টোটাল আয় আসছে, এবং আয়ের উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে দেখছি, আমাদের আয় আসছে 52,000 ট্যাক্স আসছে 52,484 টাকা, এবং আমার এখানে ট্যাক্স মিনিমাম ট্যাক্স আসছে 9,151 টাকা। এবং আপনারা জানেন আপনাদের মিনিমাম ট্যাক্স থেকে যদি রেগুলার ট্যাক্স বেশি হয় সেটি আপনার প্রদেয় থাকে। সো আমার 52,000 টাকা থেকে ট্যাক্স রিবেট পেয়েছি কারণ হচ্ছে আমরা সঞ্চয়পত্রের একটা ইনকাম দেখিয়েছিলাম, এবং সঞ্চয়পত্র যেহেতু বিগত বছরেই কেনা সেহেতু এটার উপর আমরা রিবেট পাবো, প্লাস আমার একটা প্রভিডেন্ট ফান্ড ছিল এবং এই দুইটার উপর আমি রিবেট পেয়েছি 26,500 টাকা। এবং আমি যেটি বারবারই আপনাদের বলে থাকি সেটি হচ্ছে আপনারা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করুন, তাহলে আপনার ট্যাক্স দায় অনেকাংশেই 50% তার বেশি কমিয়ে আনা সম্ভব। দেখুন এখানে আমার ট্যাক্স এসেছিল 52,484 টাকা। সঠিকভাবে আমার মানি ম্যানেজমেন্ট করার জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য এই ট্যাক্সটি কমে আসছে 26,500 টাকায়। তো আমাদের এখন যে প্রদেয় দেখাচ্ছে সেটি হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেবল 25,984 টাকা। এই টাকার মধ্যে কিন্তু আমার সঞ্চয়পত্রের যে প্রফিট তার উপর যে ট্যাক্স ছিল সেটিও অন্তর্ভুক্ত আছে। কিন্তু আপনারা জানেন সঞ্চয়পত্রের ট্যাক্সটি ফাইনাল সেটেলমেন্ট, অর্থাৎ এই ট্যাক্সটি এর উপর আর কোনো ট্যাক্স উদ্ভব হয় না, কিন্তু এটি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা এখন অ্যাডজাস্টমেন্টের জন্য আপডেটেড ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে যেমন সরকারি, আপনি যখন বেসরকারি বা সরকারি চাকুরি করেন আপনার বেতন দেওয়ার সময় অথরিটি একটি ট্যাক্স কেটে রাখে, এবং আপনাকে যখন স্যালারি সার্টিফিকেট দেওয়া হয় সেখানে এটি উল্লেখ করে দেওয়া হয়। সাথে সাথে আপনার গাড়ি থাকতে পারে, সেখানে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি বছর রেজিস্ট্রেশনে রিনিউয়ের সময় বিআরটিএতে প্রদান করতে হয়। এছাড়াও সঞ্চয়পত্রের যে ট্যাক্সটি কেটে রাখে এটিও আপনার সমন্বয় করার প্রয়োজন পড়ে। সুতরাং আমরা এখন সমন্বয়ের জন্য আপডেটেড ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাব। আমাদের নতুন একটি ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন ক্লেম সোর্স ট্যাক্স, অর্থাৎ উৎসে আমার যে কর কর্তন করা হয়েছে। আমরা যদি এটি ক্লিক করি, দেখুন এখানে স্যালারি আই বাস প্লাস প্লাস, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন ওনারা এটা ফিল আপ করবেন, যারা বেসরকারি চাকরি বা প্রাইভেট চাকরি করেন তারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করলে দেখুন এখানে ডিপোজিটিং অথরিটি, অর্থাৎ আপনাকে যে এই টাকাটি কেটে রেখেছে তাদের নাম লিখবেন। আমাদের যেহেতু এমপ্লয়ি ছিল ডিবিসি নিউজ লিখেছিলাম, এখানে ডিবিসি নিউজ উল্লেখ করবেন। রেফারেন্স নাম্বারটা ম্যান্ডেটরি না, যদি আপনার স্যালারি সার্টিফিকেট থেকে থাকে দিবেন, না হলে দরকার নাই। চালান নাম্বার, আপনার যে চালানে জমা হয়েছে সেই চালানগুলো ক্রমান্বয়ে যেগুলো থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দিতে হবে। চালানের ডেট, ওই চালানটা কবে দেওয়া হয়েছে সেটি ডেটে উল্লেখ করবেন। চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট, অর্থাৎ ওই চালানের মূল ভ্যালু ছিল কত। আপনারা জানেন যখন একটি কোম্পানি চালান বা স্যালারির এগেনস্টে ট্যাক্স কেটে চালান জমা করে তখন সবার স্যালারিটা সাধারণত একসাথে করে থাকে, যেখানে আপনার একটি পোর্শন থাকবে। তো আপনার পোর্শন হতে পারে 2,000 টাকা, কিন্তু কোম্পানি ওই চালানে দিয়েছে 1 লক্ষ টাকা। সুতরাং আপনারা এই চালানের ভ্যালুটা 1 লক্ষ টাকা দিবেন, এবং এইখান থেকে যে আপনার 2,000 টাকা কোম্পানি আপনার জন্য রেখেছে সেই 2,000 টাকাটি এখানে ক্লিক করবেন, এখানে ইনপুট দিবেন। এরপরে আসছে ব্যাংক নেম, অর্থাৎ আপনার ব্যাংক নেমের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে আপনি যে এখানে আপনি যে ব্যাংকে চালানটি জমা দেওয়া হয়েছে সেটা উল্লেখ করবেন, এবং ব্রাঞ্চ নাম, সেই ব্যাংকের ব্রাঞ্চ নামটি এখানে উল্লেখ করে সেভ দিবেন। এটি আপনার যে কয়বার দেওয়া হবে সেই কয়বারই আপনি ইনপুট দিবেন। এবার আসুন ব্যাংক ইন্টারেস্ট, অর্থাৎ আপনার যেহেতু ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেহেতু আপনি ব্যাংক থেকে নির্দিষ্ট সময় পর পর একটা ইন্টারেস্ট পেতে পারেন, এবং সেই ইন্টারেস্টটা এখানে উল্লেখ করবেন। এছাড়াও আপনার সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্রটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে দেওয়ার জন্যে আপনার এখানে নতুন করে পূরণ করার দরকার নেই, আপনি জাস্ট সিনক্রোনাইজ ফ্রম ইনকামে ক্লিক করবেন। দেখুন আমার সঞ্চয়পত্রের যে ইনফরমেশনটা টোটালি চলে আসছে। এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল থাকে তাহলে কিন্তু এটা আসবে না। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, এবং এইখানে যে টিডিএস অ্যাভেলেবেল যেটা পুরাটাই আপনি এখানে ক্লেম করবেন 2484 দিয়ে সিনক্রোনাইজ করে দিবেন।
তাহলে এখানে আপনার পুরো অ্যামাউন্টটা চলে আসবে। এছাড়াও আপনার যদি এআইটি থেকে থাকে, অর্থাৎ গাড়ি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লেম এআইটি যাবেন, এআইটি অন কারে ক্লিক করবেন এবং এইখানে দেখবেন যে আপনার ওই ডিপোজিট স্লিপের উপর একটা ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া আছে, সেটি যদি এখানে দিয়ে সার্চ করেন তাহলে আপনার ওই টাকাটি এখানে সরাসরি অ্যাড হয়ে যাবে। এছাড়াও যদি আপনার কোনো ট্যাক্স প্রদান করার দরকার থাকে, আপনি এখানে ট্যাক্স পেইড উইথ রিটার্নে ক্লিক করে দিতে পারবেন। পুরো কাজ শেষ হয়ে গেলে আপনারা এখানে গো টু রিটার্ন এই বাটনটিতে আবার ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করলে আপনারা দেখবেন যে আবার আপনারা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে আসছে। এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে দেখুন আপনার যে ট্যাক্স যে যতটুকু অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং এইখানে আপনার পেয়েবলটা শূন্য হয়ে যাবে। যদি শূন্য না হয় তার অর্থ হচ্ছে আপনাকে আরও ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে। যতটুকু এখানে পেয়েবল দেখাবে ততটুকু আপনি পরিশোধ করতে পারবেন। এখান থেকে আপনি পে নাও বাটনে ক্লিক করে এখান থেকেই সরাসরি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অথবা আপনার বিকাশ নাম্বার দিয়ে পে করতে পারবেন এবং এটি শূন্য হয়ে গেলে আপনি এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন ক্লিক করলে আপনার রিটার্নটি আপনার জমা হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখান থেকেই এক্সপ্রেস সার্টিফিকেটের মাধ্যমে সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ গ্রহণ করতে পারবেন। তো আজকে এই ছিল আমাদের পূর্ণাঙ্গ আলোচনা। তো আশা করি ইনকাম ট্যাক্সের রিটার্নের অনলাইন রিটার্নটি আমি আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি। আপনার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।